আসসালামু আলাইকুম, মোহসানার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিচার করতে ব্যর্থ হলে গণ আদালতে আওয়ামী লীগের বিচার করা হবে। নূর হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। ঢাকার বিভিন্ন জোন ও আশপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রতীক নৌকা মার্কাকে নির্বাচনের আগেই নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান দলের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল 4টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। আর সোমবার সকাল 11টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটির। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে আর নির্বাচিত সরকার বিচার করবে স্বৈরাচারের। তিনি বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে তা গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাই দরকার ঐক্য।
শুক্রবার এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দলটির এই আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। মানবিক করিডোরের সিদ্ধান্ত সংসদ থেকে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার কোনো কারণ নেই, তবে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় সবার ঐক্য জরুরি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এসব বিষয়ে কোনো অনৈক্য হলে সুবিধা নেবে অন্য পক্ষ, এমন মত বক্তাদের। অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সমাবেশ সফল করতে ও 4 দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। সংগঠনটির 4 দফার মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার করা এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখার দাবি। মিয়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে, এটি সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে তিনি সরকারের অবস্থানের কথা স্পষ্ট করেন। এ সময় প্রেস সচিব জানান, জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে তবে সরকার ইচ্ছুক, তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। এ সময় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা জানান তিনি। বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাংয়ের এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন কাজ করতে গিয়ে কোনো রাজনৈতিক চাপ আসলে সেটি মোকাবেলা করতে হবে, তোষামোদি করা যাবে না। সভায় অংশ নেয়া জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মত পার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানান বদিউল আলম। বিরুদ্ধে শক্ত শাস্তি দেবে। আপনাদের উপরে কোনো পলিটিক্যাল প্রেশার আসলে উইল ট্রাই টু প্রোটেক্ট ইউ। আমাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে এন্টারটেইন করা, কোনো গোষ্ঠীকে এন্টারটেইন করার কোনো সরকারি দায়িত্বের মধ্যে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে আপনাদের উপর কোনো প্রেশার আসবে না এবং আপনারাও রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রেশারকে এন্টারটেইন করবেন না। বড় মৌসুমে চালের বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় 12 টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়, আর 5 টাকা কমে BR28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তবে হঠাৎ চড়া মুরগির দাম 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 30 টাকা বেড়ে সোনালিকা মুরগি 300 আর 100 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। বাজারে 50 টাকার নিচে মিলছে না সবজি। সেলিম মালিকের রিপোর্ট। যখন প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমেছিল সহনীয় মাত্রায়, তখন ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে চালের। তবে বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় রাজধানীর টাউন হল বাজারে বেশ খানিকটা কমেছে মিনিকেট ও BR28 চালের দাম। মিনিকেট তো পুরান ছিল আপনার 85 টাকা কেজি, এখন তো মনে করেন নতুন আছে, এখন 78 থেকে 80 টাকা কিংবা 76 টাকাও দাম আছে। আর 28 মনে করেন আপনার যে আগে ছিল 60-62, এখন ওই 28 চলে আসছে আপনার 58 থেকে 60-এর মধ্যে আছে। বেশ উত্তপ্ত মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে বেড়েছে 20 টাকা, সোনালিকায় 30, আর দেশি মুরগির দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। সোনালির মুরগি 270 টাকা লিট ছিল, এখন বর্তমানে বাজারে 300 টাকা। ব্রয়লার মুরগি কালকে বেচা কিনা করছে 170 টাকা, এখন বর্তমানে হলো 190 টাকা। আর দেশি মুরগি হয়েছে 700 টাকা কেজি, কালকে ছিল 20 টাকা, 620 টাকা। প্রকৃতিতে গ্রীষ্মের গরম হাওয়া বইলেও বাজারে সরবরাহ বাড়েনি গরমের সবজির, তাই তো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। প্রতি সবজিতে 10 টাকা 15 টাকা করে কেজি প্রতি বেশি আসতেছে। জালি 50 টাকা 60 টাকা পিস, লাউ 70-80, পটল 80 টাকা কেজি, তারপরে পেঁপে 70 টাকা 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, ঝিঙা 80 টাকা, এরকম প্রত্যেকটা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তবে আলু ও পেঁয়াজের দর কমেছে কেজিতে 5 টাকা। দেশি পেঁয়াজ ছিল আগে 60 টাকা, এখন 55 টাকা, 5 টাকা কেজিতে কমছে। আলু ছিল 25, আলু এখন 20, আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল 70, এখন এটা 60। দাম বাড়তির দিকে দেশি মাছের। পদ্মার ইলিশের দাম উঠেছে 3000 টাকা পর্যন্ত। মাছের বাজার অনেক দাম, মাছের দাম বেশি, কেজিতে 100-150 টাকা বাড়তি। ইলিশ মাছের এখন আমদানি কম, বুঝছেন, যেহেতু এটি কোলেস্টারের মাছ, এটা কাঁচা ইলিশ হলো বহুত দাম। যেটা একবার কাঁচা ইলিশ না, ওটা 250-3000 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। এই বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।